সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুনে। আইন কানুনে আমরা যা করি সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যত আইনি ঝামেলা হয় সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। তো সেই পথ পরিক্রমায় আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে আমি অনেক হকের সাথে কথা বলার জন্য আজকে রয়েছেন আমাদের সাথে অ্যাডভোকেট ফারিয়া ফেরদৌস, সুপ্রিম কোর্ট বাংলাদেশের অ্যাডভোকেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আচ্ছা, দর্শকেরা জানিয়ে রাখি যে আপনারা যদি আপনাদের এই বিবাহ বিচ্ছেদ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন লাইনগুলো এখন অন হয়ে গিয়েছে। অ্যাডভোকেট ফেরদৌস, আপনাকে প্রথমেই একটু আমি একটা জিনিসে জিজ্ঞেস করে নিই যে বাংলাদেশে ইউজুয়ালি আমরা একটা জিনিস দেখি যে যখনই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের বিষয়টা আসে এটাকে আমরা খুব নেতিবাচক একটা ভঙ্গিতে দেখি, কিন্তু আইনগতভাবে এটাকে আসলে নেতিবাচক বা ইতিবাচক কোনোভাবেই দেখার কি কোনো সুযোগ রয়েছে? আসলে আইনগতভাবে এটা নেতিবাচক বা ইতিবাচক কিছু যায় আসে না, কিন্তু যদি আমাদের দেশের যে সংস্কৃতি বা আমাদের যে ভ্যালু যদি সেই হিসাবে বলতে চাই তাহলে পরিবার আসলে আমাদের দেশে একটা প্রথম ইনস্টিটিউশন যেখান থেকে আমরা সবকিছু শিখি। তো এখন আসলে পরিবারগুলো আর ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে না। সো যদি সোশ্যাল অ্যাসপেক্টসে চিন্তা করি তাহলে অবশ্যই এটা একটা নেতিবাচক দিক আছে, কিন্তু আইনগতভাবে এটা নেতিবাচক কোনো দিক নেই। এটার প্রসেসটা যদি ভুল হয় সেক্ষেত্রে এটা নেতিবাচক দিক থাকতে পারে, কারণ যে কেউ একজন বলতে আসলে কি মিন করছেন? আসলে প্রসেসটা ভুল বলতে চাচ্ছি যে এখানে অনেক ধরনের সমস্যা হয়। যদি আমরা জানি যে প্রথম কনসেপ্ট হচ্ছে অনেকেরই ধারণা ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে লয়ারদের একটা ভূমিকা থাকে। অনেকে লয়ারের কাছে ছুটে আসে যে এই ডিভোর্সটা আমাকে করাই দেন, কোর্টে ডিভোর্স দেন, হ্যাঁ, যেটা এফিডেভিট নোটারি করে বলা হয়। এই যে ভুল ধারণা মানুষের, এটা একটা ভুল। আচ্ছা, তাহলে সেই সূত্রে একটু জিজ্ঞেস করি, এফিডেভিট দিয়ে বা নোটারি পাবলিকের মাধ্যমে যেটা আমাদের যেমন বিয়েও হয় না সেরকম ডিভোর্সের এরকম কোনো বিষয় নেই। বাংলাদেশে যদি মুসলিম আইনের কথা আমরা চিন্তা করি তাহলে মুসলিম আইনের ডিভোর্সটা বা তালাকটা কোথায় দিতে হবে? আসলে সরকার কাজীকে পাওয়ার দিয়েছে বিয়েটা রেজিস্ট্রি করার জন্য। এট দ্য সেম টাইম কাজীর কাছে নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্ম বা নোটিশ যেটাকে আমরা বলি, প্রথমত নোটিশ দিতে হয়, তারপর যে ডিভোর্সটা কার্যকরী হয়। এই নোটিশটাও কাজীর কাছেই থাকে। মানে প্রথমে যেতে হবে কাজী অফিসে এবং সেখানে যে বোধহয় একজন সাক্ষীর দুজন সাক্ষী লাগবে। দুজন সাক্ষীর উপস্থিতিতে বলতে হবে যে তালাক দেওয়া হলো। এটা ছেলের পক্ষেও যেরকম মেয়ের পক্ষেও সেরকম একই জিনিসই। এবং তারপরের প্রসেসটা কি? তো ওখানে কাজী অফিসে যখন এটা হলো তখন একটা ফর্মে সাইন টাইন করতে হয়, সবকিছু করতে হয়। তারপরে হ্যাঁ, এখন যখন গেল যে ছেলে পক্ষ দিতে পারে মেয়ের পক্ষ দিতে পারে, তারপরে যখন নোটিশটা যাবে, নোটিশটা কার কাছে যাবে? নোটিশটা ছেলে পক্ষ দিলে সেখানে ছেলের জন্য একটা থাকবে, মেয়ের জন্য একটা নোটিশ থাকবে, এবং এটা সালিসি পরিষদ, সেটা পৌরসভা বা সিটি কর্পোরেশন আর যেখানে মিউনিসিপ্যালিটি নেই সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর যাবে। সেখানে যাওয়ার পর নির্ধারিত দিন সালিসি পরিষদ উভয় পক্ষকে ডাকবে। ডাকার পর একটা সালিসি পরিষদের আরবিট্রেশন কাউন্সিল যেটা আছে, আসলে নিয়ম তো হচ্ছে আপনার 3 বার ডাকার, কিন্তু দেখা যায় 3 মাস পর প্রতি মাসে যেটা 90 ডেজ এর যে ইদ্দত পিরিয়ডটা বলা হয়, ইদ্দত পিরিয়ডের জন্য ডাকবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এত বেশি সংখ্যক হচ্ছে এখন, এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের দেখা যায় যে এত নেগলিজেন্সের কারণে এই চিঠিটা একবারই আসে এবং কখনো কখনো দেখা যায় যে এই নোটিশটা পৌঁছায় না। ওকে, এটা তো অনেক সময় যেটা আমরা করতে পারি যে অনেক সময় দেখা যায়, যেটুকু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, মানে অ্যাজ এ লয়ার আমি যেটা দেখেছি যে ডিভোর্স দিচ্ছে সে জানাতে চাচ্ছে না, সে কারণে একটা ভুল ঠিকানা বা ওই যেটা পুরনো ঠিকানা ছিল সেটাকে দিয়ে দিচ্ছে, সে কারণে অনেক সময় নোটিশ যাচ্ছে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এই জিনিসটা তো হয় যে আমরা চাই না, কারণ আমি যখন বাংলাদেশে এখন এমন অবস্থা হয়েছে যখন আমি চাই যে ডিভোর্স দিব, মানে দিবই, কোনোভাবেই এটাকে আর মানে আমরা বিয়েটাকে পুনরুদ্ধার করবো না। তো আমরা দেখা যায় যে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে না পারে অপর পক্ষ, সেজন্য আমরা ভুল অ্যাড্রেস দিই। আবার কখনো কখনো দেখা যায় যে দেখা যায় যে টাকা দিয়ে আটকে রাখা, যেটা পোস্ট অফিস থেকে যাওয়ার কথা, রেজিস্টার্ড উইথ এডি, কিন্তু দেখা যায় যে এই এডিটাও ওনারা এমন ভাবে মানে আটকে রাখে অপর পক্ষ জানতেই পারে না। এক্স্যাক্টলি 3 মাস পার হয়ে যাওয়ার পর জানতে পারে। এটা বেশি করে ছেলে পক্ষরা, কারণ ছেলে পক্ষের একটা ভীতি থাকে মামলা খাবার, নারী শিশু নির্যাতন বা যৌতুকের মামলা, তারা এটা বেশি করে।
আচ্ছা, এটা হয়তো স্ট্যাটিস্টিক্যালি ঠিক, বাট জেনারেলাইজ যদি না করি। আচ্ছা, আরেকটা যেটা আছে সেই বিষয়ে যে এই যে সালিসি যে পরিষদটার কথা বলছেন বা ফ্যামিলি আরবিট্রেশন সেন্টার যেটা আছে মিউনিসিপ্যালিটিতে, সিটি কর্পোরেশনে, এদের অ্যাকচুয়ালি ভূমিকাটা কি? ওখানে যে আসলে কি মানে কি হয়? আসলে আমার এই পর্যন্ত যতগুলো দেখা কেউ কখনো যায়নি না। তার কারণ হচ্ছে যে এটা আসলে নামে আছে। তো এটার এমন একটা অবস্থা যে আমাদের আসলে আইনের প্রতি সেই আইনটি তো সবচেয়ে ভালো। আপনি যেটা বললেন যে যায়নি, এটা একটা এক্সট্রিম। আমি একটু চিন্তা করি মানে যদি মানে বেসিক্যালি এটাকে তৈরি করা হয়েছিল কিসের জন্য, যে যদি মানে ডিভোর্সের মাত পরে যদি এরা আবার মানে মিটমাট করতে চায়, দ্যাট ইজ যে বিবাহটাকে আপনি যেটা বললেন পুনরুদ্ধার করতে চায়, তাহলে তারা ওই সেই সালিশির ওখানে দেওয়ার সর্ট অফ লাইক মেডিয়েটর হিসেবে কাজ করবে। আমার একটা অবজারভেশন আছে, আমার মনে হয় এটাকে সালিশি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিল না বলে এটা যদি মেডিয়েশনে রূপান্তর করা যায়, কাউন্সিলিং উইথ মেডিয়েশন, তাহলে আমার মনে ভালো হয়। এবং আমার মনে হয় যে আরবিট্রেশনে কি হচ্ছে, দুই পক্ষকে শুনে যারা আছেন ট্রাইব্যুনাল যারা, তারা একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, সেই অ্যাওয়ার্ডটা দুই পক্ষকে মেনে নিতে হচ্ছে। কমার্শিয়াল আরবিট্রেশন, এটা তো মানে এই সেম প্রসেসটা কিন্তু এখানেও কিন্তু অ্যাওয়ার্ডই বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি কিন্তু কেউ যাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আমি দিলাম যে হ্যাঁ তোমাদের দুজনকে থাকতে হবে একসাথে, কিন্তু আমার ইচ্ছা নেই, তখন কি জোর করে থেকে কিন্তু না, এই যে তখন কিন্তু প্রসেসটা লেন্দি হচ্ছে, বা আমি যদি বলি যে না এটা মানতেই হবে, সেই ক্ষেত্রে বলছি। তো আমার মনে হয় যদি মেডিয়েশন আনা যায়, তাহলে কিন্তু দুই পক্ষের ভেতর থেকে তাদের সলিউশন গুলো আসবে। এক্স্যাক্টলি, কাউন্সেলিং এন্ড মেডিয়েশন, এবং কাউন্সিলটা ম্যান্ডেটরি করা উচিত। আচ্ছা, এই সালিসি ট্রাইব্যুনালে আসলে আপনি বললেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, এখন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা বুঝতে পারছি যে ইউনিয়ন ছোট একটি জায়গা, সেখানে তিনি সবাইকে চিনেন, তিনি হয়তো করতে পারবেন। বাট ঢাকার মতন একটা বড় জায়গায় সিটি কর্পোরেশনের একজন সরকারি কর্মকর্তা কিভাবে একটা, যার প্রবাবলি হয়তো এই বিষয়ে কোনো ট্রেনিংই নাই, তিনি কিভাবে এখানে মেডিয়েশন করবেন? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে যে বসানো হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের লয়ারদেরও কিন্তু মিডিয়েশন সেটা এরকম কোনো ট্রেনিং নেই। অথচ দেখেন আপনি পারিবারিক আদালতের ক্ষেত্রে বলেন, আইনের ক্ষেত্রে বলেন, অথবা অর্থ ঋণে বলেন, আমাদের কিন্তু এখন ম্যান্ডেটরি করা হচ্ছে আইনের পার্ট হিসেবে। যদিও সেটা কতটুকু সার্থক হচ্ছে সেটা পরের বিষয়, কিন্তু আমাদের কারো কিন্তু সেভাবে ট্রেনিং নেই। এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদেরকে ট্রেন করা। স্পেশালি যে ওইরকম যদি একটা সেনসিটিভ যদি ইস্যু থাকে ডিভোর্সের মতন, তাহলে সেখানে যে আর মেডিয়েশন করার কথা সেগুলো পারে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটা দর্শকের ফোন নিয়ে নিই, তারপর আবার ফিরছি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? আমার নাম মাসুম। জি, আপনি কোথায় করছেন? জি, আমার প্রশ্ন হলো যে আমি 10 সালে মানে লাভ ম্যারেজ করেছিলাম। তো লাভ ম্যারেজ মেয়ে মামলা করে, তো মেয়ের বাবার সাথে চলে যায়। কবে করেছিলেন আপনি বিয়ে? 2010 সালে। 2010 সালে কবে চলে গেলেন তিনি? মামলাটা কবে করলেন? মামলাটা করেছি তখনই করেছে। তখনই। আর আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেলেন কবে? তার 17 দিন পরে চলে গেছে। আচ্ছা, তার মানে বিয়ের খুব বেশি সময় আপনাদের একসাথে আপনারা থাকেননি? না। আচ্ছা, তারপরে তারপরে মেয়েটা 2 বছর পর আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমার সাথে তার সাথে কোনো ডিভোর্স হয়, আমিও যাইনি। আর আমি জানতে পারি আপনি বিয়েটা করেছিলেন কোথায়? আমাদের এলাকায়, মানে কাজী অফিসে যে প্রপার ভাবে সেটা কাবিননামা সবকিছু রয়েছে আপনার কাছে? জি, কাবিননামা আমার কাছে আছে। কিন্তু আপনাদের মধ্যে কখনো তালাক হয়নি? না, আমি ডিভোর্স দিইনি, আমি জানি ওভার ডিভোর্স দেয়নি। আচ্ছা, উনিও দেননি? না, আমার কাছে কোনো কাগজ কিছু আসেনি। আচ্ছা, কাগজ আসেনি, সেটা হতে পারে। আপনি কি আপনার এলাকার যে কাজী অফিস আছে ওখানে যে তালাকনামার জন্য যে রেজিস্ট্রিটা আছে সেখানে চেক করে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। সেখানেও কিছু নেই? না। আচ্ছা, তাহলে এখন আপনার প্রশ্নটি বলুন, আপনি এখন কি জানতে চাইছেন? আমি বলছি তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, এটা কি সঠিক আছে কিনা? আমি সাথে ডিভোর্স না নিয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমরা মাসুম সাহেব আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আরেকটি ফোন নিয়ে একসাথে দুটোর উত্তর দিচ্ছি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? জি, আমার নাম ওমর ফারুক, আমি উত্তরা থেকে। জি, ওমর ফারুক সাহেব বলুন। ভাই, আমি আমার বিয়ের সময় তো যে কোথায় যে বিয়ে হয়েছে আমি তো জানি না, টেলিফোনে বিয়ে হয়েছে। এখন এটা রেজিস্ট্রি হয়েছে কি হয় না আমি তো সেটাও জানি না। আপনার স্ত্রী কোথায় থাকেন? এখন আমি কিভাবে ডিভোর্স দেব? ওমর ফারুক সাহেব, আপনার স্ত্রী কোথায় থাকেন? আমার স্ত্রী ঢাকায় থাকেন। আপনি কোথায় থাকেন? আমিও ঢাকায় থাকি।
তাহলে টেলিফোনে বিয়ে হয়েছে কেন? টেলিফোনে বিয়ে হয়েছে, আর তো মনে করলাম যে বিশ্বাসের উপরে তো আছি। ঢাকায় থেকে ফোনে বিয়ে করছেন, এটা কি মোবাইল ফোনে নেটওয়ার্ক ঠিক ছিল? আমি তখন বিদেশে ছিলাম, টেলিফোনে বিয়ে আপনি হয়েছে। তখন বিদেশে ছিলেন, বিয়ের সময় আপনি বিদেশে ছিলেন, পরবর্তীতে তো তারপরে এখন আপনি কি আপনি আপনার স্ত্রীর সাথে আছেন? স্ত্রীর সাথেই তো ছিলাম, এখন তো থাকি না। এখন এটা কিভাবে কি করা যায়? আপনি প্রশ্নটা প্রথমে আমাকে বললেন যে ফোনের মধ্যে বিয়ে হয়েছিল। জি। তো আপনি জানতে চাইছেন যে ফোনের মধ্যে বিয়ে করাটা কি মানে ওটার বৈধতা আছে কি নেই নাকি? জি জি জি। তাহলে এখন আপনার স্ত্রী আপনার সাথে নেই, তাহলে কি আপনাদের তালাক হয়ে গিয়েছে? এখন এমনি আছি আর কি, কিন্তু তালাক দেওয়ার পদ্ধতি কি, যেহেতু আমাদের কিছু নাই, কিভাবে কি হবে? কিছু নাই মানে? কাগজপত্র তো নাই, বিয়ে তো। ও আচ্ছা, বিয়ের কোনো কাগজপত্র হয়নি। আপনার স্ত্রীর পরিবার মানে বাবা মা তারা কোনো কাগজপত্র তো দেননি আপনাকে, বা আপনার পক্ষ থেকে এই অনুষ্ঠানে কে ছিলেন? ওই যে ওদের পক্ষের 2 জন হাজির ছিল, আমাদের পক্ষে 2 জন ছিল। তো তারা কি সাক্ষী দিয়ে বলেছেন যে বিয়ে হয়েছে? হ্যাঁ, তখন তো বিয়ে হয়েছে, আমরা ছিলাম অনেকদিন। তো যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই কাজী অফিসেই তো বিয়ে হয়েছে, সেখানে তো রেজিস্ট্রি হবে। বাংলাদেশে কোনো বিয়ে তো আনরেজিস্টার্ড থাকার কোনো উপায় নেই। এটা তো 15-16 বছর আগের কথা। 15-16 বছর আগের কথা? এটা আরো অনেক আগে থেকেই বোধহয় এটা নিয়ম রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি ওমর ফারুক সাহেব এবং মাসুম সাহেব। তার আগে আমরা নিব ছোট্ট একটি বিরতি। দর্শকরা আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও কথা বলবো এই বিবাহ বিচ্ছেদ নিয়ে। দেখা হচ্ছে বিরতির অপর পারে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুনে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি বিবাহ বিচ্ছেদ নিয়ে, এবং আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন অ্যাডভোকেট ফারিয়া ফেরদৌস। অ্যাডভোকেট ফেরদৌস, বিরতির ঠিক আগে দিয়ে আমাদেরকে 2 জন দর্শক ফোন করেছেন। প্রথমে করেছিলেন নোয়াখালী থেকে মাসুম, যে তার 2010 সালে তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। তারপর পরই তার শ্বশুর তার নামে নারী নির্যাতন মামলা বা কিডন্যাপের যেসব মামলাগুলো আমরা ইউজুয়ালি দেখে থাকি সেগুলো দিয়েছিলেন, এবং পরবর্তীতে ওই তার স্ত্রী তাকে ছেড়ে বাবার সাথেই চলে গেলেন খুব কম সময়ের জন্য, 7 দিন 10 দিনের মধ্যেই। পরবর্তীতে উনি জানতে পারেন যে 2012 সালে তিনি আবার বিয়ে করেছেন তার স্ত্রী, কিন্তু তিনিও কখনো তালাক দেননি, তার স্ত্রীও নাকি কখনো তাকে তালাক দেননি। তিনি এলাকার যে কাজী অফিস আছে সেখানে চেক করে দেখে করেছেন। তো ওনার প্রশ্ন হচ্ছে এই 2012 সালের বিবাহটা বৈধ কিনা? প্রথম কথা হচ্ছে, বিয়ে প্রেম করে হোক আর অ্যারেঞ্জ করে হোক, প্রসেস দুইটারই এক, বিয়ে করার এবং বিচ্ছেদ ঘটানোর। দ্বিতীয় কথা হচ্ছে, উনি ওনার এলাকায় যে কাজী অফিসে যে খোঁজ নিয়েছেন, আসলে কাজী অফিসে না, কারণ চিঠিটা কাজী অফিসে আসে না, চিঠিটা আসে হচ্ছে ছেলের কাছে। ডিভোর্সের বিবাহ যেমন একটা রেজিস্টার থাকে, তালাকেরও তো একটা রেজিস্টার থাকে। এমনও তো হতে পারে যে কাজী অফিসে উনি এলাকায় আছেন, সেই এলাকা কাজী অফিস থেকে চিঠিটা ইস্যু করা হয়নি। এক্স্যাক্টলি, অন্য কোথাও। এই জন্য ওনার যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ যেটা আছেন, হ্যাঁ হ্যাঁ, সেখানে যে উনি একটা খোঁজ নিতে পারেন যে ওনার নামে বা কোনো নোটিশ এসছে কিনা। ধরে নিলাম যে হয়নি, তাহলে অ্যাকচুয়ালি নিয়ম তো হচ্ছে, মুসলমান ধর্মের কোনো মেয়ে একজন স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারবে না। এখন কিছু প্রভিশন দেওয়া আছে, যেখানে আবার দেওয়া আছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোনো কনজুগাল লাইফ লিড না হয়, তারপর দীর্ঘদিন যদি কোনো যোগাযোগ না থাকে, বলতে কতদিন মিন করা হয়? at least 2 years। তো এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই বিয়েটা আর থাকছে না, না না না। তো কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, তাদের মধ্যে যোগাযোগ হয়েছে, কনজুগাল লাইফ লিড হয়েছে, কনজুগাল লাইফটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের বিয়েটা যদিও একটা সিভিল কন্ট্রাক্ট, কিন্তু তারপরও কনজুগাল লাইফটা এক্সিকিউশন হওয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে যদি না হয়ে থাকে, তো আসলে 2010-এ তাদের বিয়ে হয়েছিল, 12তে তাদের মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়েছে। তো যদি এরকম কিছু হয়ে না থাকে, তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা নেই, মানে ওটা কিন্তু অটোমেটিক্যালি তার বিয়েটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি বলতে চাইছেন যে আসলে তাহলে যেহেতু একটা দীর্ঘ সময় তারা একসাথে ছিলেন না, অটোমেটিক্যালি বিবাহটা নাল এন্ড ভয়েড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনে হয় যেটা চলে গেছে সেটা চলেই গেছে, এখন আর মেয়েটাকে। আচ্ছা, পরবর্তীতে ওমর ফারুক সাহেব আমাদেরকে জানাচ্ছেন যে উনি বিদেশে ছিলেন 15-16 বছর আগে, ফোনে বিয়ে হয়েছে, কোনো কাগজপত্র নেই, 2 জন সাক্ষী, 2 পক্ষে 2 জন করে সাক্ষী ছিল। তো উনি মানে এখন কি করবেন?
প্রথম কথা হচ্ছে 15-16 বছর আগে বিয়ে হলেও ফোনে কিন্তু বিয়ে হয়, কিন্তু সেক্ষেত্রে সাক্ষী থাকে, অবশ্যই বিয়েতে রেজিস্ট্রি হওয়ার কথা। তারপরে যদি এত বছর হয়ে গেছে, দরকার নেই, আপনার নিকাহনামা লাগবে না, আপনি নিজে যে কোনো কাজী অফিসে যেয়ে বলবেন যে আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিবেন, তখন সে স্বামী কর্তৃক ডিভোর্স দিতে চাইছেন, উনি কাগজপত্র মানে বিয়ের কাগজপত্র চাইছেন খুঁজতে না, তাহলে এখন নতুন করে উনি সাক্ষী নিয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে যে উনি প্রবাবলি সরাসরি যদি যে কাজী অফিসে ওনার বিয়েটা হয়েছিল কিছু জানেন না, তো এক্ষেত্রে আমার মনে হয় যে উনি জানেন যে কবে ওনার বিয়ে হয়েছিল, ফোনে তো উনি বোধহয় কবুল বলেছিলেন। সো উনি যদি সেই ডেটটা বলে কাজী অফিসে যান, তাহলে সেই বালাম খাতা দেখে তারা একটা সার্টিফাইড কপি। মানুষের কিন্তু একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট বা নিকাহনামা, যেটা আমরা কাবিননামা বলি, এটা বুঝি ফাইনাল আছে বা ফটোকপি কিছু আছে, আসলে সেরকম কিছু না। আপনি যতবার খুশি ততবার তুলতে পারবেন কাজী অফিস থেকে, আপনার নাম দিয়ে তারিখ দিয়ে তল্লাশি দিলেই পাওয়া যাবে সেটি। আমার মনে হয় যে প্রথমে ফারুক সাহেব আগে ওই কাগজটি ওখান থেকে কাজী অফিস থেকে তুলে নিক, এরপর যদি ওনার বিবাহ বিচ্ছেদের বিষয়ে বলতে হয় পরবর্তীতে হয় আমরা আবার কথা বলবো। আচ্ছা, এরপর যে আরেকটি ফোন আছে সেখানে চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন, আপনার প্রশ্নটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার বিয়ে হয় 5 বছর হয়েছে। ভাইয়া, আপনার নামটা বলবেন এবং কোথা থেকে করছেন? আমি ঢাকা থেকে মানিক বলছি। জি, ঢাকা থেকে মানিক, বলুন। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, এখন এর মধ্যে একটা বেবি হয়েছে 2 বছর বয়স। জি। তো বাবা মার ইচ্ছা মতে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু হঠাৎ একদিন আমার স্ত্রী গ্রামের বাড়িতে তার বাবার বাড়িতে গিয়ে তারপরে আমাকে বললো সে আর আসবে না। ঠিক আছে, এটা কতদিন আগে? চাইলে আমি আর তাকে আসার জন্য অনুরোধ করি নাই, অনেকবার তার বাবা মাকে বলছি যদি সে আসে তাহলে তাকে পাঠিয়ে দেন। এটি কতদিন আগে আপনাকে বলেছে? তার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এটি কতদিন আগে? আমি এই কথা শোনার পর আমি আর বেশি একটা আগ্রহ করলাম না। এটি কতদিন আগে আপনাকে বলেছে? কতদিন আগে যাবার 1 মাস পরেই আমাকে বলেছে। গেছেন কবে? গেছেন এখন 6 মাস চলে। এখন 6 মাস চলে, তার মানে 5 মাস মতন হলো যে আপনাকে ছেড়ে উনি চলে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হলো, বাচ্চাটি কার কাছে রয়েছে? ওইটা মার কাছে আছে। মার কাছে। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে না মেয়ে আপনার? মেয়ে বাচ্চা। মেয়ে, ওকে, জি বলুন। এখন আমি আমার মেয়েটিকে আনতে চাচ্ছি, সেটাও তারা দিবে না। এখন আমি যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে চাই বা আমার বউ আমি ফিরে আনতে চাই, সেক্ষেত্রে আমার কি করণীয়? ঠিক আছে, অ্যাডভোকেট ফেরদৌস। আসলে এখনো তো কোনো প্রসেস, আইনি প্রসেসে যাননি, তো এটা পারিবারিক ভাবে কিন্তু মীমাংসা করা যায় বসে। ধরলাম যে এটা পারিবারিক ভাবে হচ্ছে না, যদি না হচ্ছে তখনই আপনি আইনি প্রসেসে যেতে পারেন। সেখানে আপনি কিন্তু দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলাটি করতে পারেন, রেস্টিটিউশন অফ ম্যারেজ যেটা আমরা বলি, করতে পারেন। আর সেক্ষেত্রে সেটা যেটা কথা সেটা হচ্ছে যে বাচ্চাটা নিয়ে একটা বিষয়, যেহেতু মেয়ে বাচ্চা মায়ের কাছেই থাকবে, হ্যাঁ, এবং ভরণ পোষণ সে পাবে না। এখন রেস্টিটিউশন অফ ম্যারেজ বা যে বিবাহ যে পুনরুজ্জীবনের যে মামলা, এটা কোন কোর্টে করতে হয়? এটা পারিবারিক কোর্টে করবে। এটা পারিবারিক আদালতে। এটি কি প্রত্যেকটি জেলার জজ আদালতের মধ্যে একটি করে রয়েছে? একটি বা একাধিক পারিবারিক আদালত থেকে থাকে, মানে একটা মিনিমাম একটা করে সব জায়গাতেই রয়েছে। তো ওনার তাহলে যেটা করতে হবে, যদি উনি তার স্ত্রীকে ফেরত নিতে চান, তাহলে ওনাকে প্রথমে একজন আইনজীবীর মাধ্যমে বোধহয় একটা নোটিশ পাঠিয়ে তারপরে মামলা ফাইল করতে হবে, পরবর্তীতে মামলা ফাইল করতে হবে। তো আমি আশা করি মানিক সাহেব তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকটি ফোন আছে, সেখানে চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাল বলছিলাম। জামালপুর থেকে বলছেন, আপনার নামটি? মাসুমা। আচ্ছা, মাসুমা বলুন। আমার একটি সমস্যা হচ্ছে, আমার বিয়ে হয়েছে 28 বছর, আমার একটা ছেলের বয়স 22 বছর এবং মেয়ের বয়স 12 বছর। তো আমি এখানে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছি। 28 বছর বিয়ের পরে? হ্যাঁ। তো এক্ষেত্রে আমি কি আমার মেয়েকে সাথে দিতে পারবো? আমি তো ডিভোর্স দেই। 22 বছর হচ্ছে আপনার ছেলের বয়স এবং 12 বছর হচ্ছে আপনার মেয়ের বয়স। হ্যাঁ। এখন আপনি যদি ডিভোর্স দেন, তাহলে আপনার মেয়ের কি হবে, তাই তো? আপনার কাছে থাকবে না বাবার কাছে যাবে? আমি সাথে নিতে পারবো? আচ্ছা, আমাদের অ্যাডভোকেট ফেরদৌস বলুন।
আসলে ওনার ছেলে তো অলরেডি মেজর, 18 বছর করে ফেলেছেন। মেয়ের বয়সটা সেটা 12 বছর, তো মেয়ে এখনো মাইনর। প্রথম কথা, মাইনর হিসেবেও মার কাছে সে থাকছে। দ্বিতীয় কথা, মেয়ে বাচ্চা কিন্তু আপনার সাবালিকা হওয়া পর্যন্ত এবং মানে বিয়ে না হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে। আমার যতদূর জানা আছে যে একটা জাস্টিস গোলাম রব্বানী একটি রায় দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে মেয়ে বাচ্চা যদি হয় তাহলে মিনিমাম 13 বছর পর্যন্ত তারা অবশ্যই মায়ের কাস্টডিতে থাকবে। একটা 13 বছর বয়স উনি বলে দিয়েছিলেন, এবং 13 বছরের পরে মেয়েকে জিজ্ঞেস করা হবে সে কার কাছে থাকতে চায়, বাবার কাছে না মায়ের কাছে। সে যাকে চুজ করবে, এবং কোর্ট যদি মনে করে যে বাবার কাছে থাকলে ঠিক হবে না বা মায়ের কাছে থাকলে ঠিক হবে, এরকম যে এটা কোর্ট যদি মনে করে সবকিছু, বিকজ ওই বাচ্চাটার যে ওয়েলফেয়ার সেটাই হচ্ছে সবচেয়ে প্যারামাউন্ট, সবচেয়ে বড় বিষয়। সো সে যার কাছে করবে এবং কোর্ট সবকিছু দেখে তখন একটা সিদ্ধান্ত দেবে। কিন্তু মা এক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পায় মেয়ের বাচ্চা। কিন্তু এখানে আরো অনেক ইস্যু আছে, যেমন যদি মায়ের আবার বিয়ে হয় বা যে পরিবেশের মধ্যে থাকে সেগুলো কিছু দেখা হয়, সবকিছু দেখে। আরেকটি ফোন আছে, সেদিকে চলে যাই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম রোজি, আমি ঢাকা রায়বাগ থেকে বলতেছি। জি জি, আমি এই মাসের 8 তারিখে আমি দিচ্ছিলাম, ডিভোর্স দিয়েছি কাগজ আর কি আমার হাজবেন্ডকে। তো উনি তারপরে এটা মানতেছে না, আর শুধু বিরক্ত করতেছে, আসার জন্য হুমকি টুমকি দিতেছে। এর আগে একবার আসছিল, আইসা বাসায় অনেক ব্যঞ্জন করছে যে আমার ভাই বোন মাইক ধরে বেড়ে গেছে, এত যন্ত্রণা দিতেছে যে বাসায় থাকতে পারতেছি না। এখন কি করবো? আপনি কবে তালাক দিয়েছেন বললেন? এই মাসের 8 তারিখে। এই মাসের 8 তারিখে। আচ্ছা, আপনি কাজী অফিসে যে দিয়েছেন? না, আমি কোর্টে যাই দিয়েছি। কোর্টে যে কিভাবে ডিভোর্স দিয়েছেন আপনি? মানে যে এখানে এয়ারপোর্ট আছে, কোর্টে যাই আমি। আমার মনে হয় তাহলে আপনার ওই যেটা আমরা বলি যে ওনাকে পাওয়ারটা দেওয়া ছিল না, উনি কোর্টের মাধ্যমে ডিভোর্সের কাগজটা পাঠিয়েছেন। আপনার কাবিননামায় কি আপনাকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা হয়নি? আপনি কি কোনো মামলা করেছেন বা কোনো কিছু? না, মামলা করি নাই, একটা জিডি করছিলাম, আর আমার কাবিননামায় আমার তালাকের দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে। আপনাকে কিন্তু তাহলে কোর্টে না যে আপনাকে আসলে যেতে হবে কাজী অফিসে। কাজী অফিসে আপনি যে তালাকটা দিতে হবে এবং তারপরে আপনার তালাকটার কার্যকারিতা শুরু হবে। আমরা আরো বিস্তারিত ভাবে রোজই আপনাকে উত্তরটা দিচ্ছি, কিন্তু তার আগে আমি দিব একটা ছোট্ট বিরতি। দর্শকরা আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে বিরতির অপর পরে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কারণে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকে রয়েছে অ্যাডভোকেট ফারিয়া ফেরদৌস, এবং আমরা কথা বলছি বিবাহ বিচ্ছেদ নিয়ে। অ্যাডভোকেট ফেরদৌস, বিরতির ঠিক আগে দিয়ে আমাদেরকে ফোন করেছিলেন আমাদের একজন দর্শক রোজি। তিনি যা বলছেন যে তিনি 8 তারিখে আদালতে যে তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এবং তারপরে তার স্বামী এসে তার উপরে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার উপরে তার পরিবারের সবার সদস্যদের উপরে অত্যাচার করছে। কিন্তু সাথে একটা জিনিস উনি বলছেন যে কাবিননামাতে তাকে ডিভোর্সের পাওয়ার দেওয়া ছিল। এক্ষেত্রে উনি কি করতে পারেন এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য? প্রথম কথা সেটা হচ্ছে যে যদি কোনো রকমের এসে নির্যাতন করে, সেটা হচ্ছে ক্রিমিনাল একটা মামলা করা যেতে পারে। এটা জিডি করেছেন উনি বলছেন, এখন জিডি না, এখন বোধহয় সরাসরি এফআইআর যেটা আমরা এজাহার করে মামলা করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে তালাকের যে বিষয়টা এসছে, সেটা হচ্ছে আসলে ছেলেরা বাংলাদেশে চাইলে কোনো কারণ ছাড়াই তালাক দিতে পারেন, যে কোনো কাজী অফিসে যেয়ে দিয়ে দিলেই হবে। কিন্তু মেয়েদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মেয়েদেরকে কাবিননামায় একটা প্রভিশন আছে, অধিকার দেওয়া হয়, যেখানে লেখা থাকে যে মেয়েকে তালাকের অনুমতি দেওয়া হলো, অধিকার দেওয়া হলো কিনা, তালাক প্রদানের অধিকার দেওয়া হলো কিনা, এবং দেওয়া হলে কি কি শর্তে দেওয়া হলো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে লেখা থাকে হ্যাঁ, এবং যদি লেখা থাকে হ্যাঁ, তাহলে আপনাকে শুধু কাবিননামাটা নিয়ে যেতে হবে কাজী অফিসে, ওটা দেখালেই আপনি দিতে পারছেন। কিন্তু যদি লেখা থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে কোর্টে যে অনুমতি নিয়ে তারপরে আপনি তালাক চাইতে পারেন, মানে তালাকের প্রসেস কমপ্লিট করতে পারবেন। তো উনি খুব ক্যাটেগরিক্যালি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে কাবিননামাতে তাকে পাওয়ার দেওয়া ছিল। তাহলে
আসলে আমার মনে হয় কি, উনি তো বলছে যদি জজ কোর্টে গিয়েছে, আমার মনে হয় জজ কোর্টে তো আমাদের লয়ারদের চেম্বারও আছে, উনি মনে হয় কোনো লয়ারের চেম্বারে গিয়েছেন। আমাদের দেশের একটা কনসেপ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে 500 টাকার স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা একটা হলফনামা পেয়ে, সেটা নোটারি করে দেই যে আমি তাকে তালাক প্রদান করলাম এই ঘটনা, দুইজন সাক্ষী দিলেও চলে, না দিলেও চলে। এটা কি দিয়ে কিন্তু ডিভোর্স হয় না। ডিভোর্সের মেইন ইস্যু কিন্তু হচ্ছে তালাকের নোটিশটা, সেটা হচ্ছে কাজী অফিস থেকে দিতে হবে। তো আমার মনে হয় রোজে আপনি আপনার আইনজীবীর সাথে বা কারোর সাথে যোগাযোগ যদি করেন এবং তারপরে দেখেন যে কাজী অফিস থেকে নোটিশটা গিয়েছে কিনা, যদি নোটিশটা যায় তাহলে আমরা একদম প্রথমে যেভাবে বলছিলাম যে এটা ঢাকা সিটি কর্পোরেশনের, যেহেতু আপনি রায়বাগে, তাহলে ঢাকা সাউথের সিটি কর্পোরেশন রায়ের বাজারে হয়ে থাকে, না রায়বাগ, রায়বাগটা আচ্ছা রায়ের বাজার যদি হয় আবার, তাহলে রায়ের বাজার হলে দক্ষিণে পড়ে যাবে। এক্স্যাক্টলি। তো সেখানে সিটি কর্পোরেশনের একটা আরবিট্রেশন সেন্টার আছে, সেখানে আপনাদেরকে 3 মাস থেকে পরপর 3টা নোটিশ আসবে, তারপরে ওই 90 দিন পার হওয়ার পরে আপনার ডিভোর্সটা কার্যকরী হবে। আচ্ছা, এরপর যে আরেকটি ফোন আছে সেটিতে আমরা চলে যাই। দর্শক আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি। হ্যালো। জি স্যার, আমি হাজারীবাগ থেকে জসিম বলছি। জি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের 4.5 বছর হয় বিয়ে হয়েছে। জি। আমার 1 বছরের একটা ছেলে আছে। জি। এখন গত প্রায় 20 বছর ধরে আমার ওয়াইফের একটা পরকীয়া সম্পর্ক ধরা পড়ছে। জি। এটা আমার কাছে এবং আমার আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে সবার কাছে বিষয়টা একদম ওপেন সিক্রেট এবং এভিডেন্স আছে। হ্যাঁ। জি। এখন ও একটু প্রভাবশালী হওয়ার কারণে বিষয়টা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। জি। এবং তারা আমার ওয়াইফের ডিসিশন হচ্ছে যে সে পরকীয়া ছাড়তে পারবে না। আচ্ছা, আর আপনার পরকীয়া ছাড়তে পারবে না, আর আমি তাহলে আমাকে ছেড়ে দিতে বলতেছি, আর সে বলতেছে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। তার অর্থ হচ্ছে আমি তাকে তালাক দিতে গেলে সে আমাকে হ্যারাস করতে পারে, আর সে আমাকে ডিভোর্স দিবে না, আর সে পরকীয়াও ছাড়বে না, এরকম একটা মানুষ। এবং আপনিও ডিভোর্স দিবেন না কারণ আপনাকে হ্যারাস করতে পারে এই বলে। আমি ডিভোর্স দিতে গেলে সে আমাকে হ্যারাসমেন্ট করবে নানান ভাবে। কিরকম ভাবে? এখন সে আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করার হুমকি দিচ্ছে। কিন্তু আপনি তো বলছেন যে আপনার কাছে এভিডেন্স রয়েছে পরকীয়ার। হ্যাঁ, পরকীয়া এভিডেন্স। যদি আপনার নামে মামলাও দেয় তখন আপনি দেখাতে পারবেন যে ওটা আপনাকে শুধু হ্যারাস করার জন্য করা হচ্ছে। আমার কাছে যে এভিডেন্স আছে আমি সেটা অবশ্যই দেখাতে পারবো, কিন্তু আমি তো আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এবং তারা তো সবল, এই জন্য তো আমি এটা মামলায় কোর্টে যেতে ভয় পাচ্ছি। আপনি আর্থিকভাবে দুর্বলতার সাথে, যেটা আমার মনে হচ্ছে আপনি মানসিকভাবে একটু দুর্বলতার মধ্যে পড়ে গেছেন। আপনি যেটা করতে পারেন, আমি আপনাকে বলি, এটা অ্যাডভোকেট ফেরদৌস আপনি এগ্রি করবেন যে আমাদের অনেকগুলো এনজিও আছে যারা এইসব বিষয়গুলো দেখেন। সে ব্লাস্টের কথাই বলি বা আইন ও সালিশ কেন্দ্র রয়েছে, মহিলা এনজিও সমিতি আছে না, মানে এরা যে শুধুমাত্র মানে নিপীড়িত মহিলাদের কথা দেখে তা না, তারা মানে সবার যে কাউকেই তারা দেখেন। তো আপনি প্রয়োজন পড়লে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্লাস্ট আছে, আইন ও সালিশ কেন্দ্র আছে, এছাড়া সরকারি লিগ্যাল এইডও এখন রয়েছে, সেখানেও আপনি যোগাযোগ করে দেখতে পারেন। আর আপনার কাছে যদি এতই ওভারওয়েলমিং এভিডেন্স থাকে তাহলে বোধহয় এই ম্যারেজ কন্টিনিউ করার কোনো কারণ থাকে না। আচ্ছা, আরেকটি ফোন আছে, সেটিতে চলে যাই আমরা। দর্শক আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি। আমার নাম সোহা। ওকে, কোথায় করছেন? আমি আমেরিকা থেকে ফোন দিয়েছি। কোথেকে? আমেরিকা থেকে ফোন দিচ্ছেন। আচ্ছা জি, প্রশ্নটি করুন আপনার। আমি একটু সাইয়াপুর সাথে কথা বলতে চাই, প্লিজ। জি বলুন। সাইয়াপু, আমি সোহাগ। তুই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি যা শুনেছি নাম্বারটা নিয়ে আমি তোমাকে কল দিলাম। খুব খুশি তোমাকে দেখে। আচ্ছা, আপনি যদি এখন দেখতে না পারেন, আজকে রাত্রে 2:30টার সময় এটি আবার রিপিট হবে এবং শুক্রবার বেলা 1:05-এ, সো আপনি ওখানে দেখতে পারেন। আপনার যদি কোনো এই বিষয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা আসলে আরো ফোন লাইনে আছে, আমরা সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে, যে আমরা তো মুসলিম আইন নিয়ে কথা বলছি, হিন্দু আইনে কি ডিভোর্স বা তালাক তো না, বিবাহ বিচ্ছেদ, এই বিষয়টি কি আদৌ রয়েছে?
আসলে আমাদের দেশে তো নেই, একটি বিল উত্থাপন হয়েছে কিন্তু এটা এখনো পর্যন্ত কিন্তু পাস হয়নি, তাই আসলে আইন হয়েছে বলা যাচ্ছে না। ভারতে তো আইন করেছে, ভারত আইন হয়েছে, তবে আমাদের দেশে এখন কিন্তু আসলে সবাই কিন্তু নিজের যে সমস্যা হলে সেটা মানুষ কন্টিনিউ করতে যাচ্ছে না, বলতে চাচ্ছে যে আমার এখানে প্রবলেম হচ্ছে। তো এখন কিন্তু হিন্দু ছেলে মেয়ে উভয়ই আসে, তো ছেলেদের জন্য আসলে একটু সবকিছু সত্যিকার অর্থে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটু সহজ হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। কিন্তু এখন যেহেতু আসলে বিবাহ বিচ্ছেদটা হিন্দু আইনে নেই আমাদের দেশে, সো এটা কিন্তু সমস্যা হয়ে যায়, তাদের বিয়েটা কিন্তু আসলে কোনোভাবেই মানে বিয়েটা প্রত্যাহার করা যায় না, ডিসলিউশন করা যায় না। অনেকটা সর্ট অফ লাগে যে ক্যাথলিক ক্রিশ্চিয়ানদের যেটা যে ইট হ্যাজ টু কাম ফ্রম পোপের কাছ থেকে আসতে হবে, ভ্যাটিকান থেকে, তারপরে কার্যকরী হবে। না, এটা তো ওখানে আপনার খ্রিস্টান ধর্ম তো সেটা আছে যে অনেক ঘুরে ঘুরে আসা যায়, ক্যাথলিক অন্যান্যদের জন্য আবার সহজ আছে, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু বিয়েটা একটা স্যাক্রামেন্ট। এক্স্যাক্টলি। তো 7 জন্মের জন্য বিয়েটা হয়, 7 পাকে বাঁধা। তো বিয়েটা কিন্তু আসলে ওদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য হয় না। তারপরও এখন মানুষ চলতে ফিরতে মেয়েরা ভয়েস রেজ করছে, তো এখন আসছে যে আমরা থাকতে চাচ্ছি না বা মতে মিলছে না। তো ভারতে যদি আইন করে থাকতে পারে, বাংলাদেশও আশা করা যায় যে হয়তো অতি শীঘ্র হতে পারে। এটার বিল আপনি বলেছেন যে অলরেডি তৈরি করা হয়েছে। আচ্ছা, আরেকটি ফোন আছে, সেখানে চলছি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজুর রহমান, মিরপুর 1 নম্বর থেকে বলছি। জি মুস্তাফিজ সাহেব, বলুন। স্যার, আমি 2010 সালে বিয়ে করি স্যার। জি। আমাদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল। তারপর 2011 সালে। 2010 সালে আপনার অ্যাফেয়ার ম্যারেজ ছিল বলছেন, কেন এখন নেই? না স্যার, এটা অলরেডি ডিভোর্স হয়ে গেছে। ও, ডিভোর্স হয়ে গেছে। আমি এটা বলতেছি স্যার। জি। 2011 সালে স্যার আগস্ট মাসে আমার একটা ছেলে সন্তান হয়। কত সালে? 2011 সালে। 11 সালে, আচ্ছা ঠিক আছে। তারপরে স্যার 2012 সালে অক্টোবর মাসে আমাদের সম্পর্কটাকে আমার শ্বশুর পক্ষ মেনে নিয়েছিল না। 2012 সালে স্যার তারা তাদের মেয়েকে বুঝিয়ে স্যার এটা ডিভোর্স করিয়ে ফেলে। 2012 সালে অক্টোবরে দেন স্যার ডিভোর্স করাই বলতে আমাকে একটা ডিভোর্স নোটিশ পাঠায়। জাস্ট আমি আর কোনো রেসপন্স করি নাই, তাদের বাসাতেই ছিল। কোত্থেকে নোটিশ পাঠায়? এটা কি কাজী অফিসের নোটিশ না কোর্ট? উকিল নোটিশ স্যার। উকিল নোটিশ দেয়, আচ্ছা। তারপরে স্যার 2013 মার্চ মাসে অলরেডি তার আবার বিয়ে দিয়ে দিতে। ঠিক আছে। এখন আমার ছেলে আছে তার কাছে, আমি কোনো আইন কোনো পদক্ষেপ নেই নাই। ছেলের বয়স অলরেডি এই আগস্টে 5 বছর হয়ে যাবে। 2011 সালে আপনার ছেলে হয়েছে। জি। এক্ষেত্রে আমি তার জন্য কোনো খোরপোশ দিতে পারি না, যেহেতু আমি কোনো ধরনের যোগাযোগ করতে পারি না। ঠিক আছে। আমি তার জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট করে রাখছি, সেখানে আমি কিছু সেভ করি। ভেরি গুড। এটা হলো তার জন্য আমার কর্ম। এখন আমি কিভাবে আমার ছেলেকে ফেরত পেতে পারি স্যার? আচ্ছা, আপনাকে যে উকিল নোটিশটি পাঠানো হয়েছে বললেন, এটা কি কোনো উকিলের প্যাডে উকিলের সিল সাইন করা নাকি কিরকম নোটিশ এটা? এটা জাস্ট একটা, ওটাতে কি আইনজীবীর নাম দেওয়া আছে? উপর আইনজীবীর নাম দেওয়া রয়েছে? না স্যার, কোনো আইনজীবীর নাম দেয় না। এটা কি কোনো কাজী অফিসের লেখা যে স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে স্ত্রী কর্তৃক থেকে না? এটা স্যার আপনার থেকে কাগজটা নেওয়া, কিন্তু কোনো উকিলের নাম থেকে কাগজটা না, তাহলে তো নোটিশ হচ্ছে না। কোর্ট থেকে যদি কাগজ আসে তার মানে ওনারা ওটা মামলা করেছিলেন এবং মামলা করে ওনারা মামলা করা হয় নাই স্যার। কি একটা নোটিশটা কিসে এসছে? একটা সাদা কাগজে? সাদা কাগজে না, তাহলে কিসে? কাগজটা ফাইলে আছে স্যার, আমাকে আচ্ছা, আপনি যেটা করতে পারেন, আপনার আমরা উত্তর দিচ্ছি আপনার বাচ্চাকে কিভাবে নেবেন, কিন্তু আপনি যদি আপনার যে ডিভোর্সের কাগজটার কথা বলছেন, এটি যদি আমাদের প্রযোজকের ঠিকানা, যেটা অনুষ্ঠানের শেষের দিকে আমরা দেখিয়ে দেবো স্ক্রিনে, সেখানে একটা ফটোকপি করে যদি আমাদের প্রযোজকের কাছে পাঠিয়ে দেন, তাহলে আগামী পর্বে আমরা অবশ্যই আপনার এই ডিভোর্সের বিষয়ে আরো বলবো। আর আপনার বাচ্চার বিষয়ে আপনি কি করতে পারবেন সেটির বিষয়ে আমরা আপনাকে এখনই জানাবো। তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে বিরতির অপর পারে।
সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুন। আমি অনেক রয়েছে আপনাদের সাথে, আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট ফারিয়া ফেরদৌস। কথা বলছি আজকে বিবাহ বিচ্ছেদ নিয়ে। বিরতির আগে মিরপুর থেকে আমাদেরকে ফোন করেছিলেন মুস্তাফিজ সাহেব যে 2010 সালে বিয়ে হয়েছিল, 2011 সালে একটি ছেলে হয়, 2012 সালে ডিভোর্স হয়েছে ধরে নিচ্ছে যেহেতু, এবং পরবর্তীতে 2013 সালে আবার বিয়ে করেছেন। তার ছেলের বয়স এখন 5 বছর হয়ে গিয়েছে। উনি তার ছেলের কাস্টডি ফেরত পেতে চাইছেন। কিভাবে কি করবেন? এর মধ্যে খোঁজ দেননি কারণ চায়নি, কিন্তু উনি তার ছেলের জন্য আলাদাভাবে একটা সেভিংস করে সেখানে জমাচ্ছেন। সো হি ইজ প্রবাবলি ট্রাইং টু, ওনার যে ডিউটিটা সেটা পালন করার চেষ্টা করছেন। তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই সবকিছুতে ছেলেদের একটা সুবিধা থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ছেলেদের সুবিধাটার বোধহয় নাই, কারণ ভদ্রলোক তার নিজের ছেলেকে গত 5 বছর ধরে দেখতে পাচ্ছেন না। সো উনি খুব একটা মানসিক শান্তিতে আছেন বলে আমার মনে হয় না। সো উনি যদি এখন ফেরত চান তার ছেলেকে, কি করবেন? প্রথম কথা হচ্ছে 5 বছর বাবাকে দেখে মানে কেন দেখেননি, উনি কিন্তু চাইলে দেখার একটা ব্যবস্থা করতে পারতেন। উনিও নিশ্চয়ই ওভাবে মানে খুব একটা সিরিয়াস ছিলেন না। নট নেসেসারিলি, কারণ আমি নিজে একটা কেসের থেকে বলতে পারি যে কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে যেন তার বাচ্চাকে দেখতে দেওয়া হয় এবং দুজন উকিলের করে, বাট কখনোই যখন যাওয়া হয় আজকে দেখতে দেওয়া হবে না, এই করতে হবে না, এরকম করে 2 বছর দেখতেই দেয়নি মেয়েটির পরিবার। এরকম হচ্ছে, আমি অস্বীকার করব না, এটা হয় সব ক্ষেত্রেই যে সবাই খারাপ, শুধু মেয়েরাই প্রিভিলেজ বঞ্চিত হচ্ছে, ছেলেরা অগ্রাধিকার পাচ্ছে এরকম কিছু না, ছেলেরা বঞ্চিত হচ্ছে। আচ্ছা, এখন উনি কি করবেন? উনি হচ্ছে পারিবারিক আদালতে বাচ্চার কাস্টাডি চেয়ে মামলা করতে পারে। আসলে গার্জিয়ান কিন্তু বাচ্চার বাবা হয়, কিন্তু কাস্টাডিটা আপনার মায়ের কাছে থাকতে পারে যেহেতু শিশু অবস্থায় রয়েছে। শিশু অবস্থায় ছেলে বাচ্চা যেহেতু, সেহেতু 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকাটা আমরা ধরে নিই, আইনে আছে যে 7 বছর পর্যন্ত থাকবে, মানে প্রিজাম্পশন থাকবে, তারপরে থাকবে। এবং কারণ হচ্ছে যে মা আসলে সবচেয়ে সন্তানকে বেশি স্নেহ করে এই জন্য। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চা বাবার কাছে দেয়া হয়। আবার একটা ঘটনা মামলায় যেখানে বাচ্চাটা অটিস্টিক ছিল, মা ডাক্তার ছিল, সেক্ষেত্রে কিন্তু কোর্ট রায় দিয়েছিল যে ছেলে বাচ্চাটি চারপাশে সব পারিপার্শ্বিকতা বিবেচনা করে মানুষ কোর্ট দেখে যে বাচ্চার জন্য বেস্ট কোনটা। এটা আমরা যেটাকে বলি যে ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড ইজ দ্য প্যারামাউন্ট থিং। তো উনি কিন্তু পারিবারিক আদালতে যে বাচ্চার কাস্টাডি চেয়ে একটা মামলা করতে পারে। এবং যেহেতু ওখানে তার স্ত্রী আরেকটি বিয়ে করে ফেলেছেন, এটা তার ফেভারেও কাজ করতে পারে। আরেকটি ফোন আছে, আজকে শেষ ফোন, এটা আমরা নিই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি। হ্যালো স্যার, আমি এসএম সোহাগ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি। এটা হচ্ছে আমি 2010-এর 13ই আগস্ট আমি বিবাহ করেছিলাম। জি। এটা অ্যারেঞ্জ ম্যারেজ না, মানে হঠাৎ করে, মানে আমাদের লাভ ম্যারেজ, অল্প কিছু না, অ্যারেঞ্জ ম্যারেজ না, বাট লাভ ম্যারেজ ছিল। ঠিক আছে, অল্প সময় লাভ ছিল, তাই তো? এটা হ্যাঁ, মাত্র আপনার 15 থেকে 20 দিন হয়েছে। জি। তারপর ও আমার সাথে নার মধ্যে এসে দেখা করেছে, তো ওই দিনে আমি বিয়ে করেছি। তো বাড়ি ঘর কিছুই দেখিনি, জাত খানদান দেখিনি। এখন হয়েছে কি, আপনি কি বাড়ি ঘর থেকে বিয়ে করার কথা ভাবছেন নাকি? যাই হোক, 2013-তে এই 23 সেপ্টেম্বর আমার বেবি হয়েছে, মেয়ে। ভেরি গুড। আমার মেয়ের বয়স এখন 3 বছর। জি। এখন গত 11ই জুলাই ঈদের পরে জি ও হাসি মুখে বাপের বাড়ি গিয়েছে। যাওয়ার পর বলছে যে 15 দিন থাকবো, এ কথা বলে গেছে। যাওয়ার পর ওর 15 দিন পার হয়ে গেল, 25 তারিখ। তো আমি 25 তারিখে ফোন দিয়েছি, বলছে যে আরো আমি 2-3 দিন থাকবো। ঠিক আছে। 2010 সাল থেকে 2016 এর মধ্যে কখনো বাপের বাড়ি যায়নি? হ্যাঁ গেছে, একাধিকবার গেছে। আচ্ছা, তাহলে আপনাদের দুইটা মেনে নিয়েছিলেন, তাই তো? ওরা ভাড়াটিয়া ছিল, তো ওরা এখন যে বাসায় শিফট হয়েছে ওই বাড়ি আমাকে অ্যাড্রেস দেয়নি, এখন আমি চিনি না। এখন প্রশ্ন হচ্ছে, ও চলে যাওয়ার পর 20 দিন পার হওয়ার পরে ও আমার মানে এভরি ডে, মানে প্রতিদিন রাতে 11টা থেকে 12টা, 1টা, 2টা পর্যন্ত একটি লাইনে এঙ্গেজ থাকে, মানে অন্য ছেলের সাথে। হ্যাঁ। তো অন্য ছেলের সাথে আপনি ধরে নিচ্ছেন? শুনুন, তারপর ও এঙ্গেজ থাকার পরে আমার কল ঢুকছে, ও দেখছে, কিন্তু ও আমাকে দেয় না, কল ব্যাক দেয় না। যাই হোক,
পরবর্তী এখন স্যার ও আমাকে একটা ডিভোর্স নোটিশ পাঠাইছে, স্ত্রী কর্তৃক স্বামীর তালাক নোটিশ, একদম কাজী অফিস থেকে? হ্যাঁ, কাজী অফিস থেকে। আপনাদের কাবিননামা থেকে আপনি ওনাকে অধিকারটি দিয়েছিলেন? জি স্যার। আপনাদের কাবিননামাতে আপনার স্ত্রীকে আপনার তালাক দেওয়ার অধিকার তাহলে দেওয়া ছিল? না, আমরা তো এখনো কাবিন তুলিনি। কাবিন ওর কাছেও নেই, আমার কাছেও নেই। না, কাবিন মানে কাবিনের কাগজ নিয়ে মানে কাবিন করেননি তা কিন্তু নয়। আপনার তো কাজী অফিস যে বিয়ে করেছেন আপনি নিজেই বলছেন। হ্যাঁ হ্যাঁ, তার মানে কাবিন হয়ে গেছে। কাজী অফিসে আমাদের এখানে করেছি, নারায়ণগঞ্জ করেছি। হ্যাঁ, ঠিক আছে। আমার এরিয়াটা হচ্ছে বন্দর থানা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। জি। এখন স্যার আমার 3 বছরের শিশু বাচ্চার সাথে আমার কোনো যোগাযোগ করাচ্ছে না, কোনো দেখা সাক্ষাৎ না। আমি যে SMS দিচ্ছি যে প্লিজ তুমি আমার বেবির সাথে আমার কথা বলো। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি একই সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাডভোকেট ফেরদৌস, খুব সংক্ষেপে, আমরা জাস্ট 1 মিনিট মতন সময় রয়েছে। প্রথম কথা হচ্ছে উনি আসলে সবকিছু যে আইনের মাধ্যমে সলভ করতে কোনো কথা নেই। প্রথমে উনি ট্রাই করুক পারিবারিক হিসেবে, ওনার ফ্যামিলি নিশ্চয়ই আত্মীয়স্বজন কেউ আছে যে ওনাদের বাড়ির অ্যাড্রেস জানে, তাকে যে ধরে বাড়িটি বের করার চেষ্টা করুক। পরবর্তীতে যদি একদমই না হয়, ডিভোর্স নোটিশ যেহেতু পাঠিয়ে দিয়েছে, সেহেতু এখন বাচ্চাটির জন্য সে অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছি কাস্টডি চেয়ে মামলা করতে পারে পারিবারিক আদালতে, যেহেতু ওনারটা 3 বছরের মেয়ে মাত্র। না, 3 বছরের মেয়ে, কিন্তু এখন যদি উনি চাই না কাস্টডি চাওয়া মানে না বাচ্চাকে নিয়ে আসতে পারবে, দেখার জন্য পারমিশন পেতে পারেন, যে দেখার জন্য সপ্তাহে এত দিন বা মাসে বা ইতে দিয়ে দেয়। এক্স্যাক্টলি, রাইট। সো ভিজিটেশন রাইট যেটাকে বলে, ভিজিটেশন বাচ্চাকে দেখার জন্য করতে পারেন। আচ্ছা, আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফেরদৌস আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকেরা, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে এবং আমরা অনেক ফোন এখনো লাইনে আছে, সেই সব দর্শকদের কথা চিন্তা করে আগামী সপ্তাহে আমরা এই একই সাবজেক্ট অর্থাৎ একই বিষয় বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আশা করি ততদিন পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন এবং সব রকমের আইনি ঝামেলা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।